নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় উঠে ট্রেডমিল থেকে ব্লগটা শুরু হচ্ছে, বুঝতেই পারছেন। তো অনেক সকালে উঠেছি, অনেক কিছু হয়েছে, কিন্তু এই পোশাক পরে ওই স্টেপ কাউন্ট করা, এর মাঝখানে আমি যেটা দেখাচ্ছিলাম 10,000 স্টেপ আমার হচ্ছিল কিনা সেটা দেখাচ্ছিলাম। কালকে হয়নি 10,000 স্টেপ, কিন্তু আমি কিন্তু না হারেই চালিয়ে যাচ্ছি। তো এখন যেটা আমার নতুন করে আবার একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে আমি 10,000 স্টেপও হাঁটছি, আবার এক্সারসাইজও স্টার্ট করেছি। তবে জিমে গিয়ে নয়, জিমে যাবো আমি। জিমের ফিসটা একটু হাইয়ের দিকে, তো মানে এই মাসটায় নয়, এপ্রিল থেকে ভাবছি শুরু করবো নিয়মিতভাবেই জিমেতে যাওয়া। যেতে হবে, ওয়েট ট্রেনিং করতে হবে, তা নইলে হবে না। যাই হোক, আপাতত খুব লাইট অনুভব করছি, হালকা অনুভব করছি। এক্সারসাইজ করলে, যোগা করলে, বিশেষ করে মেডিটেশন করলে, মেডিটেশন নয় অ্যাকচুয়ালি, প্রাণায়াম। মেডিটেশন অত সহজ নয়। তবে আমাকে আমার ননদের শ্বশুরমশাই, মানে বুড়োবাবু আর কি, উনি একটা মেডিটেশন সেন্টারে যান সোদপুরে। 12 মন্দির ঘাট বলে একটা জায়গা, সোদপুরই তো, মানে তাই বোধ হয় কি 12 মন্দির ঘাট আছে একটা, ওইরকম একটা জায়গাতে উনি মেডিটেশন করতে শুরুর দিকে যেতেন। মানে ওরা একেবারে মানে নিচু থেকে একদম ইয়ে পর্যন্ত শেখান। তো আমার তো এর আগের অভিজ্ঞতা যেটুকু আছে সেটুকু তো নিতান্তই বালখিল্য অভিজ্ঞতা। তো আমার ভাবছি যে আমাকে এরকম একটা কোর্স করতে হবে। কিন্তু তাহলে কি হবে, যে ওদের কাছে যেতে পারি না, যে কারণে একটা যে মেয়ে সামনে তার পরীক্ষা, 12-এর আগে তো কোনো কিছু ভাবতেও পারবো না। কিন্তু তারপরেও ভাবার ব্যাপারে একটা অসুবিধা, সেটা হচ্ছে ওদের কাছে না মোবাইলটা 30 দিনের জন্য জমা দিয়ে দিতে হবে, বা যতদিনের জন্য কোর্স আর কি। তো সেটা আমার পক্ষে একটু মুশকিল এই মুহূর্তে, কারণ একদিকে মা, একদিকে আমার শ্বশুরমশাই, ব্লগিং, সব মিলিয়ে মিশিয়ে আমার হাজব্যান্ড, আমার পক্ষে সেইটা একটু মুশকিল হচ্ছে। তো আমি শিলিগুড়িতে খোঁজার চেষ্টা করছি এরকম কাউকে, যিনি আমাকে মেডিটেশনটা শেখাবেন। কিন্তু ওটা একটা তো জীবনচর্যার অংশ, কাজেই মোবাইল বা বহির্জগতের প্রতি যেটা একটা বলে ভীষণ টান, সেটাকে সংকুচিত করাটা একটা অতি অবশ্যই কাম্য। এটা ঘটনাই যে তারপর কাকু তো এখন অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে। তো সেখানে দেখুন, এখন কাকু আছেন মানে রাজ্যের বাইরে কোনো একটা জায়গায়, দুর্দান্ত সব মানুষজনের সাথে তার আলাপ হয়। হ্যাঁ, সব মানে যারা মেডিটেশন করতে আসে তারা সব এত হেল্পফুল, এত ভালো একটা কমিউনিটির সাথে যুক্ত হওয়া যায়, যেটা খুব 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 ভালো। মানে অপরিচিত কিন্তু যেন কত আত্মার আত্মীয়, সব অভিজ্ঞতাগুলো শেয়ার করে, এত ভালো লাগে শুনতে, কি বলবো। তো আমার খুব ভালো লাগে এরকম মানুষজনের সাথে এরকম হতে, যে কারণে ব্লগিং স্টার্ট করা। এত বক করতে ভালোবাসি, এত কথা বলতে ভালোবাসি, এত পজিটিভ মানুষজনের সাথে থাকতে ইচ্ছা করে আমার। তো যার ফলে আমার খুব ইচ্ছা যে আমি ওরকম একটা মেডিটেশন সেন্টারে একদিন না একদিন জয়েন করব। আর প্রার্থনা বলুন, জেনে বা না জেনে, প্রত্যেকদিন নিয়মানুবর্তিতার মধ্যে থেকে প্রার্থনা করা, তারপর মনোনিবেশ করা, ঈশ্বরকে স্মরণ করা, তারপরে নিজের সন্তানাদিদের জন্য, পরিবারের জন্য প্রার্থনা করা, এগুলো তো অ্যাফার্মেশনের মধ্যে পড়ে। মেডিটেশন প্লাস অ্যাফার্মেশন দুটো যা হোক একটা, কিন্তু সেটা আমরা না জানি অনেক সময় করি। এই যে পুজো করাটা, যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি এটা যে কত হেল্পফুল। ওপরে যে বসে আছেন তিনি খুশি হচ্ছেন কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মানুবর্তিতায় আমি পড়ছি, নিজের মনটাকে জড়ো করার অভ্যেস তৈরি হচ্ছে, এইটাই হেল্প করে। ভগবান আছেন কি নেই আবারও বলছি, সেটা পরের কথা, কিন্তু নিজের মধ্যে যে পরিবর্তন আসে সেটা তো অবশ্যই মানতেই হবে। হাঁটতে হাঁটতে কথা শুরু হলো, এখনও আমার জলখাবার হয়নি, সকালেরগুলো হয়ে গেছে। মিনামাস একটু আগে ঢুকেছে, ঢুকেই এই পজিটিভ কথার মধ্যে একটি দুষ্টু কথা বলে ফেলি। মিনামাসের সাথে ঢুকেই আমার একটুখানি ভিজির হয়ে গেছে। আমার ডায়েটিশিয়ান বারবার করেই আমাকে বলছে, দিদি তুমি আমার কথা শুনছো না, তুমি বাসি খাচ্ছ, বাসি খাওয়া যাবে না। আমি আমার বলছি 2টো রুটি করে দাও। বলছে আগের দিনের তরকারি নাই। হ্যাঁ, মানে তরকারি, রুটির সাথে তরকারি করতে। তখন আমার একটু রাগ হয়ে গেছে, বলছে না আমার জন্য করো, তাহলে একটু বেশি করে করেই দুপুরে হয়ে যাবে। আমার না, শুধু আমার রুটির জন্য তরকারি করো। তখন একটু ব্যাটার মুখ করে করছে। যাই হোক, ঠিক আছে, এইগুলো তো হতেই থাকে। চলুন আপনারা, তো শুরু তো হলো দিন, আশা করছি ভালোই যাবে। এই যে হাঁটতে শুরু করলাম, এরপরে শ্বশুরমশাই এলেন। আগের দিন ছেলে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, সে ডাক্তারবাবু বলেছেন যেমন হোক এক্সারসাইজ আপনাকে করতে হবে। এখন আমার শ্বশুরমশাইয়ের এক্সারসাইজ করবার জন্যই ট্রেডমিলটাকেই খুব পছন্দ হয়েছে। অনেক দিন থেকে একটু হাঁটার ইচ্ছা ছিল, তো আজকে যখন বললেন যে আমি হাঁটবো, তখন একটু প্রমাদ গুনলাম। এইটা কিন্তু ওনাকে একা একা কোনোভাবেই করতে দেওয়া যাবে না, এটা আমাকে সামনে থাকতে হবে। আমি বলে দিয়েছি আমি সামনে থাকবো, তবে কিন্তু আপনি হাঁটবেন। শক্ত করে
কাটা যাবে না চুল শক্ত করে দিন চটনি হ্যাঁ অবশ্যই চটনি শক্ত 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 করে স্ট্রেট করুন পা আচ্ছা হাঁটু 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 1 কিলোমিটার 1 ঘন্টায় 1 কিলোমিটার আপনি নিয়মিত এর থেকে বেশি স্পিডে হাঁটেন না এই স্পিডে হাঁটেন না তাহলে তো হাঁটবো হ্যাঁ কিন্তু তার বেশি নয় কিন্তু হ্যাঁ 1 কিলোমিটার বেশি হয় এই হাঁটতে হবে থামা যাবে না এই যে 32 সেকেন্ড আছে 1 মিনিটে বন্ধ করে দেন আপনার এই পেসমেকারটা কোথায় ক্ল্যাশ করবো ওটা আমি বারণ করছি হ্যাঁ হ্যাঁ বুকটাতে কোনোভাবেই ধর্ষণ না করে বন্ধ করে দেবো এখন ক্যালোরি বার্ন হচ্ছে 9 ক্যালোরি বার্ন হয়ে গেছে আপনার তাই 10 ক্যালোরি বার্ন হয়ে গেছে না 10 ক্যালোরি 1 ক্যালোরি বার্ন আছে ব্যাস 1 মিনিট স্টপ হয়ে গেল আস্তে ধীরে ব্যাস কিন্তু এটা কিন্তু একা করতে পারবেন না আপনাকে হাতটাকে ছেড়ে এটাকে বন্ধ করা এটাকে চালানো এটা আপনার করা যাবে না না আমি পারবো না কিন্তু ছেড়ে দিন ঠিক আছে আমি একটু করে করবো কারণ কালকে ডক্টর ঘোষাল আমাকে কিছু বলেছে আর কি মানে এক্সারসাইজ করতেই হবে ও বয়স যতই হোক এক্সারসাইজ না করলে মানে আরেকটু বয়স হলেই একদম হয়ে যাবে কাউকে আজকেরও বলে দেবে বলেছে আজকে আমাদের উপরে একটা জিনিস হচ্ছে রান্না যেটা সচরাচর আমাদের উপরে হয় না নিচের থেকেই আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে মাছ এই যে তাই তো মাসি কাতলা মাছ কিভাবে রান্নাটা করছো আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরা বাটা জিরা বাটা সব দিয়ে দিয়ে তারপর কি কষিয়েছো না এই যে কষাবো এখন আচ্ছা কষিয়ে তারপরে হবে আর কি ফাইনালি আজকে আমাদের তেজপাতা গাছটা কাটা হলো বিক্রি হয়ে গেছে ওটা পড়লো হচ্ছে 550 টাকা ঠিক আছে দিয়ে দিক আগের দিন 500 টাকায় রাজি হয়নি হ্যাঁ কাটছি বলছি মাঝখানে আরও কয়েকজন এসেছিল কেউ 500 বেশি দিতে চাইছিল না যার ফলেতে এই আমি ঠিক করলাম যে 50 টাকা বেশি দিচ্ছে ঠিক আছে এবার গাছটা কাটা হয়ে গেলে পরের বার খুব ভালো হবে আসলে সব রকম বিদ্যারই না একটা গুরুত্ব রয়েছে আমরা গাছে চড়া বিদ্যাটা জানি না তাই জন্য এদেরকে ওপর ভরসা করতে হচ্ছে যে নিজেরা গাছে চড়ে কেটে নিজেরা ব্যাপারটাকে নিয়ে একটু ডিল করতে পারতাম তাহলে অনেক বেশি লাভ হতো কারণ এখন তেজপাতার দুর্দান্ত দাম এই যে এতগুলো তেজপাতা ওরা যে কত লাভ রাখবে তার কোনো ঠিক নেই আর তেজপাতা যা বুঝতে পারছি ভীষণ লাভজনক একটা গাছ কোনো বন্ধুদের বাড়িতে যদি এতটুকু জায়গা খালি থাকে তাহলে তেজপাতা গাছ লাগিয়ে দিন একটা বিশ্বাস করুন প্রচুর লাভ আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের এই তেজপাতা গাছ মানে সেগুলো পাহারা দিচ্ছি এগুলো অন্যের বাড়ি থেকে ওরা করে নিয়ে এসছে কিন্তু এখানে রেখা আছে বাচ্চাগুলো এসে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে লস হচ্ছে না তো যার ফলে কি হচ্ছে আমাদের ওই কাজটা করতে দেরি হচ্ছে একজন বারবার করে ছুটে ছুটে আসছে আমি বললাম ঠিক আছে তোমরা তোমাদের কাজটা করো আমি তোমাদের গাড়ি পাহারা দিচ্ছি এদিকে আবার হেনা ভিজিয়েছি হেনাটা করবো কখন যে কি হবে কে জানে মিনামাসির রান্না চলছে ওপরে আবার যদি দরকার হয় থাকলে পাবে না এদিকে নিচে আলপনাদি রান্না করছে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই একবার ওদিক যাই একবার ওদিক যাই আর এই যে এই গাছটাকে এরকম করা হয়েছে দেখা যাক বাঁচে কিনা আমাদের বছরের জন্য যতটুকু লাগবে আলপনাদি ভেঙে রেখে দিয়েছে দিনহাটার জন্যও পাঠানো হবে সেটুকুও রাখা হয়েছে তো যাই হোক এরা বেশ কাজটা ভালো করে করেছে প্রত্যেকটা ডালে ডালে কয়েকটা করে পাতা কিন্তু রেখে দিয়েছে যার ফলে পরের বার গাছটা খুব ভালো হবে নিচের পর্বটা মোটামুটি মিটলো এরপরে আমি হেনাটা করে নিই তারপর যা হোক এডিট করা তারপরে অন্যান্য যাবতীয় কাজকর্ম কারণ এটা দিয়ে আমাকে মাথায় 2 ঘন্টা তো বসে থাকতেই হবে 1 ঘন্টা তো মিনিমাম তো সেটাকে করে নিই তারপর একবার স্নান টান করে তবে আপনাদের সামনে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি তারপরে চান টান করে পুজো করে সেসব তো হয়েছে সন্ধ্যেবাতি দিয়ে পরে তবে এখন আপনাদের সামনে আবার আসছি খাচ্ছি হচ্ছে চা আর একটা ভীষণ ভালো জিনিস সেটা হচ্ছে এই যে চাল ভাজা আর এই যে বাটিটা এটা ফাটা বাটিটা হচ্ছে আমাদের দিনাটার বাটি ওই জন্য ফাটা হলে ওটা ব্যবহার করি তো এটা হচ্ছে চাল ভাজা নিয়েছি নিতাম তো বাটিটা একেবারেই ছোটো সেটা অনেকটাই কম কিন্তু খাবো কি খাবো না কারণ মনে হয় থাক নিয়ে এসেছি যখন খাওয়া যেতেই পারে তো ভেবে চিনতে আর পারা যাচ্ছে না তো যাই হোক বেরো এটা খেয়ে নিই আগে এই চাল ভাজাগুলো না আমাদের বাড়ির পাশে এদিক ওদিক সবাই ভাজতো পুটিমারির বাড়িতে এখন ছিলাম গ্রামের বাড়িতে তো ছোটোবেলার কথা মনে করলো স্বাদটাও একই রকম আছে
খুব ভালো লাগছে খেতে। তো এটা খেয়ে একটু বেরোবো। আমি জানি এই ফাটা বাটি ফাটা কাপ এগুলো ব্যবহার করতে নেই, কিন্তু স্টিলের এই ফাটা বাটিটা ছোটোবেলায় আমার মুড়ি খাওয়ার বাটি ছিল, এটা ঠিক ফেলে দেওয়া যাচ্ছে না। চাল ভাজাটাও আমার ছোটোবেলার মতো স্বাদের জিনিস, বাটিটাও আমার ছোটোবেলার মুড়ি খাওয়ার বাটি, তাই আমি ইচ্ছা করে এটাতে নিলাম। বেরোবো মনে করেছিলাম কিন্তু বেরোতে পারলাম না। ঘাড়ে জামা নিয়ে তৈরি হতে যাচ্ছি, শ্বশুরমশাই এসেছিলেন, একটু কথাবার্তা বললাম, দুপুরের সঙ্গে দেখা করতে, কালকে দুপুরে পরীক্ষা। তা তখনই ওই ঘাড়ের জামাটা নিয়ে এখানে বেরোবো, সেরকম তৈরি হওয়ার জন্য। তো আমি বলছি কোথায় যাচ্ছিস না, এই একটু হাঁটি। আচ্ছা যা, বলতে বলতে হঠাৎ করে এই জায়গাটাতে খুব মারামারি কি একটা লেগে গেল এই বাড়ির সামনে আর কি। হ্যাঁ, সে ছুটছে দৌড়চ্ছে, ওর অবস্থা এরকম অবস্থা, সত্যি সত্যি বাড়ি থেকে বেরোনোটা সত্যি ইচ্ছা, তাই জন্য বেরোলাম না। মেয়ের কাল আমার আইপি পরীক্ষা, তার খুব একটা খাবার ইচ্ছে নেই। আমি বলেছি মা এটা ওটা না খেয়ে আজকে বরং একটু ভাতই খাও, ভাত রয়েওছে আজকে অনেকটাই। তাকে ডাল ভাত একটু আলু ভাজা, আলুটা ওই একটু মোটা মোটা করে ভেজে নিচ্ছি, কারণ এরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য হয় কি আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আনার ক্ষেত্রে বারণ করেছি, সাদা তেলটা ব্যবহার করতে হয়, সাদা তেল কিছুতেই গলে ঢুকতে দিতে চাই না, সেই জন্য। যদিও এটা ফ্রেঞ্চ ফ্রাইজ হলো না, কিন্তু তাও আর কি একটু আলু ভাজা গরম গরম দিয়ে খেতে ভালোই লাগবে। আর ওর বাবার তো সেই কখন খাওয়া হয়ে গেছে, আমারও তো সেই হয়ে গেছে। তো যাই হোক, এবারে নুন হলুদ মাখিয়ে খানিকটা না সময়টা যদি একটু জলটা ঝরিয়ে দিতে পারি, তাহলে মানে আলু থেকে জলটা বেরিয়ে যাবে আর কি, তাহলে ব্যাপারটা মুচমুচে হবে, তেলটা অনেকটা কম লাগবে। তো এখন এটা মাখার পর দেখছি প্রচুর বাসন হয়ে গেছে, আলপনা দিয়ে মেজে চলে গেছে, কিন্তু তারপরেও এটা হয়েছে, তো সেটা চট করে একটুখানি মেজে টেজে নিলাম। নেওয়ার পর এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, যৎকিঞ্চিত তেলই দিয়েছি, কিন্তু তাও এর মধ্যেও তেল খানিকটা রাখতে হবে, অর্থাৎ তেল সবটুকু ব্যবহার হবে না সত্যি কথা, কারণ ওই যে জলটা ঝরে গেছে তাই জন্য। তো যাই হোক, এটা হতে হতে মানে হয়ে গেছে অ্যাকচুয়ালি, হওয়ার পরে আমি মেয়ের জন্য একটু মাখন দিয়ে ভাতটাকে একটু মাখিয়ে দিচ্ছি, যদিও শুধু ডাল ভাতই, আর কিছুই না, শুধু একটু আলু ভাজা দিয়ে, কিন্তু পেটটা ভরবে, রাত্রেবেলা আর খেতে চাইছে না। এই সাবজেক্টটা একটু ড্রাই সাবজেক্ট, খুব একটা পছন্দ নয় ওর, যার ফলেতে খুব একটা যে আনন্দ করে পড়াটা পড়ছে তেমনটা নয়, যার ফলে খুব একটা ঘাঁটাচ্ছি না। তো যাই হোক, এই যে হয়ে গেছে, এবার তাকে একটু খাইয়ে দিই, তারপর আজকের দিনের জন্য আমার শান্তি। ও না খেলে আমার একেবারে মনে হয় মানে কিছুই, মানে নিজেও যেন খাইনি এই ফিলটা হয়। এই যে সমস্ত কিছু হয়ে গেল একদম। কালকে যদি দুপুরে পরীক্ষা, যেদিন পরীক্ষা থাকে সেদিন ওই কিশমিশ আর বাদামটা খেতে যায়, খ্যাচ খ্যাচ করে, সেজন্য আজকে আর ভেজায়নি। আর একটু আগে পর্যন্ত, মানে একটু আগেও ইনফ্যাক্ট এই 5-10 মিনিট আগে প্রচণ্ড হুল্লার চেঁচামেচি সব কিছু হচ্ছিল, মানে এই যে ভারত জিতেছে সেই জন্য। কিন্তু ওর মাঝখানে আমিও নিচে গেছিলাম কয়েকবার, কিন্তু ওরই মাঝখানে আবার একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই ঘুরিয়ে ফিরিয়ে খালি বলছেন আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। বুম্বাদাকে খেলা দেখতে গিয়ে বারবার করে আমার সামনেই জিজ্ঞেস করছেন, বাবা আমার তো ভয় করছে কেন বলতো, সন্ধে হলে আমার তো ভয় করে কেন বলতো। তা ডাক্তার বলছেন ঠিক হয়ে যাবে, এটা মানে যেটা তিনি বিস্তৃত হয়েছিলেন বা সেগুলো নিয়ে কথাবার্তা একদমই না বলতে, তা ঠিক হয়ে যাবে। তা আমরা বলছি না, হতেই পারে, বয়স হয়ে গেলে মানুষ এরকম হয়ে থাকে। তা আলপনাদির আবার কি বলবো, মানে ভুলভাল কথা ভুলভাল সময়ে বলবার একটা স্বভাব, মানে বেশি বকবক করলে হয়। সে বলছে হ্যাঁ একদম ওই রকম সময়, যখন খেলা প্রায় শেষের পথে সবাই খুব ইয়ে মানে প্রচণ্ড এক্সাইটেড, সেই সময় আরও এক্সাইটেড করে দিই আলপনাদি। আমারও আজকে সন্ধ্যাবেলায় কেমন একটা লাগতেছিল, কেমন লাগতেছিল সেটা কইতে পারি না, কেমন একটা লাগতেছিল। কাকু না হয় অসুস্থ, আমি তো অসুস্থ না, আমারও কেমন মনে হচ্ছিল, আমার পিছনে কি বা দাঁড়ায় আছে। চোখ টিপছি, ওরা চুপ করো, সব মনের ভুল। সারাক্ষণ আমার শ্বশুরমশাই এটা আলপনাদিকে বলে যাচ্ছে যে আমার ভয় করে ভয় করে, আলপনাদিরও সেটার প্রভাবে এরকম মনে হচ্ছে। তো তারপরেতে কিন্তু ওই সময়টা বলে আরও শ্বশুরমশাই যেন মানে একটু কিরম হয়ে গেছে। তো আর বারবার অনুরোধ করলাম, আমি টুপুরও আজকে নিচে গিয়ে দাদু বলে চল না দাদু ওপরে শো, আমার কোনো প্রবলেম হবে না, তুমি ওপরে শো, আমাদের বেডরুমে শো, বাথরুম নিয়েই তো সমস্যা, আমাদের বেডরুমের সাথে তো বাথরুম অ্যাটাচড। তা না না আমি যাবো না, আমি এখানেই শোবো, আমি এখানেই শোবো। তো শেষটা কী করবে, আর সে না পেয়ে উপায়ন্তর না পেয়ে বুম বাঁধা গেল নিচে শুতে। একটু আগে গেল, আমি দরজা বললো দরজাটা দিয়ে দাও, ওই টিভির ঘরটার সামনে যে বিছানাটা আছে সেখানে সে আজকে সেরকম শোবে। তো আমার শ্বশুরমশাই তাতেও আপত্তি, যে না তুই সারাদিন পর এত ক্লান্ত হয়ে ফিরিস, তোরও তো একটা কমফর্ট জোন আছে, ঘুমটা ভালো হওয়া উচিত। তো সে বলছে তুমি তো শুচ্ছ না, তো কাজে আমাকে তাকে নিচে থাকতে হবে, তুমি বারবার করে বলছো আমার ভয় করে, আমি বা কী করবো। সে নিচে গেল, আর সে নিচে শুতে না খুব একটা সত্যিই পছন্দ করে না, কারণ আমাদের এই যে দুটো বাথরুম যখন সারাই করা হয়েছিল তখন আমাদের অনেক দিন নিচে শুতে হতো। যে ঘরটায় বসার ঘর, সেই ঘরটাতে আমরা দুটো খাট জোড়া দিয়ে একটু বড় খাট করে নিয়েছিলাম, সেই খাটটাতে আমরা শুতাম। তো সে সময়টাকে না ওর বেশিরভাগ দিনই ও ভালো করে ঘুমোতে পারতো না।
আর সকাল থেকে তো লোক আসা শুরু হয়, কাজেই মানে আমরা তখন খুব অসুবিধার মধ্যে দিয়ে 2 মাস পার করেছিলাম। কিন্তু যা হোক, কি আর করা যাবে, আজকে গেল, ঠিক আছে, দেখা যায়, একটা কিছু ব্যবস্থা করতে হবে। তবে বাইরের কাউকে, আলপনাদি থাকবে না রাত্রিবেলায়, স্বাভাবিক। আর বাইরের কাউকে রাখার ব্যাপারে খুব সমস্যা। আমাদের মানে দিনহাটার বাড়িতে মমিনাদিকে পাওয়া গেছে তাই, এবং এরকম বিশ্বাসভাজন মানুষ। আর আমার শ্বশুরমশাইকে পাহারা দেবেন, সে তো কোনো মহিলা হলে চলবে না, তাকে তো পুরুষই হতে হবে। আর বিশ্বাসী মানুষ মানে এই ডেঞ্জারাস একটা জিনিস, রাত্রেবেলায় তালা খুলে দিয়ে কাউকে ঢুকিয়ে দিলেই সে হলো। আর সে একবারে মরার মতো পরে পরে ঘুমোবে এমনটাও তো হবে না, তাকে কনসিয়াস থাকতে হবে। সব মিলিয়ে মিশিয়ে এরকম মানুষ পাওয়াটা একটু কঠিন, কিন্তু খোঁজ করতে হবে এবারে, কারণ এভাবে একা রাখা যাবে না নিচে। সিসিটিভি আছে, যদিও সব কিছু আছে, ওনার হাতের কাছে কলিং বেল আছে, টিপলেই আমাদের পাবেন, কিন্তু তবু এটা করা যাবে না। আর বুম্বাদাকেও নাগাড়ে নিচে এত ভোরবেলায় ওঠে, সারাটা দিন ওই পাহাড়ের কলেজে পাকদণ্ডি বেয়ে ওঠে, কাজ করে, আবার পাকদণ্ডি বেয়ে নামে, মানে বুম্বাদার পক্ষে ওভাবে থাকাও মুশকিল। আর এমনি যদি আমার শ্বশুরমশাই না হয় শাশুড়ি মা হতেন, তাহলে আমি নিচে শুতে যেতে পারতাম, কিন্তু সেটাও যেহেতু নয়, সেহেতু দেখি কিছু একটা করতে হবে। আমাদের মামুনি রানী আজকেও আসেননি, যার ফলে আমাদের আমি আজকে ঘর ঝাড় দিয়েছি, আলপনাদির মদ দিয়ে মুছে দিয়েছি, কিন্তু আজকে কাপড় কাচি, অনেক জামা কাপড় হয়ও নি। আর আমি ঠিক করেছি যে না, থাকুক, একদিন বলে 2 দিন ছুটি, ঠিক আছে, হতেই পারে, বাড়িতে বিয়ে শাদী আছে, কিন্তু একটু বলে দিলে ভালো হতো যে আমি 2 দিন আসবো না, বললেই ছুটি দিয়ে দিতাম। না দিয়ে তো কোনো উপায় নেই, আমি যদি বলি না আসতে হবে, ওরাই না আসবে। হ্যাঁ, কিন্তু এই আর কি যে হয়ে যায় মাঝে মাঝে একটু অসুবিধা। তো জামা কাপড় খোলা বেশি হয়নি যেহেতু, আজকাল মিলিয়ে এসে কেচে নেবে, আর বাদবাকি মোটামুটি সবই ঠিক আছে। এখন এই জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ করতে হবে। সকালবেলাতে বাবা রে, এত বড় ট্রাকটা এমসিবি কোথায় যাচ্ছে এটা বাবা রে। এটা একটা জায়গা হচ্ছে, বাড়ির সামনে দুনিয়ার গাড়ি দাঁড়িয়ে থাকবে, এটা মিউনিসিপ্যালিটির গাড়ি, এখানে এসে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আজকে সকালেতে দিয়েছিলাম, জল দিয়েছিলাম, গাছের গোড়াগুলো একেবারে শুকিয়ে, এই যে শুকিয়ে একেবারে তো ধুলো উঠে গেছে, অথচ সকালবেলাতেই জল দিয়েছি। এই যে কি ব্যাপার, কিছু ভাবতে আসছে নাকি? তো এইগুলো এরকমভাবে শুকিয়ে আছে দেখে তো কোনোভাবেই ভালো লাগছে না। এটা করে নিই, 5 মিনিটের কাজ, তারপর গন্ধ মাদন ডিঙোবো, সেটা হচ্ছে এই যে জামা কাপড়। তারপর দেখি মেয়ের কাছে যাই, একদম সমস্ত জল টল সব দিয়ে দিলাম। আর এখানে কাজ শুরু হবে রাত্রেবেলাতে, এই যে নিচে বুম্বাদা বারান্দায় দাঁড়িয়েছে। পুদিনহারা গাছটা কীরকম যেন মানে তাজা থাকাকালীনও কালো কালো হয়ে গেছিলো, আর হঠাৎ করে আজকে কেমন শুকিয়ে গেল, তখন কেমন মচমচ করছে পাতাগুলো। সকালবেলা তো ঠিক ছিল, কি যে হয় মাঝে মাঝে, মাটিটাতে একটু কিছু দিতে হবে, একদমই অবস্থা খারাপ হয়ে গেল গাছটার। পুদিনা গাছটা আমাকে নতুন করে লাগাতে হবে। এই শীত চলে গেলে বসন্তকাল আসলে একটু কালচে কালচে হয়ে যায়, ঠিক কথা বলে, মানে তুমি এত আহ্লাদি হবে, এত লবঙ্গলতিকা হবে যে একবেলা জল না পড়ে তুমি শুকিয়ে যাবে, অত পারছি না। এবার নতুন এক ধরনের মানে প্রত্যেকটা মানুষের মধ্যেও যেমন ভাগ থাকে, একটা মানুষ অন্য মানুষের থেকে কিছুটা হলেও আলাদা, সেরকম নিশ্চয়ই গাছের মধ্যেও থাকে। এবার আমি বাজার থেকে নতুন একদম নিয়ে আসবো, এটাকে পুরো বিদায় করবো। এটা অনেক দিন থেকে লিকলিকে হয়েই রয়েছে, এত যত্ন করা হয়, এত কিছু করা হয়, তাও মোটা হয় না। এটাকে আমি পুরো মাটি, ওই টপটাকে খুলবো, খুলে একদম পুরো মাটি চেঞ্জ করে একদম নতুন গাছ বসাবো, নতুন মানে বাজার থেকে কেনা না, নতুন পুদিনা। আর আমি কোথায় পুদিনাটাকে পুদিন হাড়া বলছি, তা না, পুদিনা। কাজকর্ম সব শেষ হয়ে গেছে, রাতের জন্য পোশাকটি পরেও নিয়েছি, এবার শুধু ব্লগটাকে এন্ড করাটাই কাজ, তারপর শুয়ে যাবো। তো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।